কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি ৮,০০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা। এমন ঘটনায় ভবিষ্যতে কঠোর হবে সরকার। বিদেশি ক্রেতা আকৃষ্টে শ্রম খাতের সংস্কার চলছে। মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে প্রধান উপদেষ্টা আইএলওর শর্ত মেনে ৩ মাসেই নতুন আইন। নতুন বিনিয়োগ না হলে অর্থনৈতিক মন্দার শঙ্কা পরিকল্পনা উপদেষ্টার। ৫,৯০০ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন একনেকে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ সাংবাদিক নেতাদের। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান তারেকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর জেরে সংঘর্ষে জড়িয়েছে ৩ কলেজের শিক্ষার্থীরা। এতে রণক্ষেত্রে রূপ নেয় যাত্রাবাড়ি। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় প্রায় ৮০০ জনের নামে মামলা করে পুলিশ। সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। মুনতাসির মামুন ও আজমির ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন আফরিন পপি। সোমবার দুপুর ১২টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির মেইন গেট সহ ভেতরের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়। এরপর প্রতিরোধ গড়ে মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে ৩ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। কোন শিক্ষার্থী এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। সংঘর্ষের সূত্রপাত হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। রবিবার দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন। এক পর্যায়ে এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের প্রথম ২ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও পরে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমাদের এই প্রতিবন্ধকতাকে কর্ণপাত না করে লাঠি সোঁটা নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে ২৪ ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। এই ঘটনায় থানায় মামলা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। যাত্রাবাড়ির মতো ঘটনা ভবিষ্যতে সহ্য করা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংবাদপত্র বা গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সরকারের ২ উপদেষ্টা। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ২ উপদেষ্টা। পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর ১ মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ১৯ নভেম্বর ঢাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে বন্ধে ৩ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত। এর প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ নিয়ে সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিট আবেদন ও শুনানি বসে হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এইচএম সানজিদ সিদ্দিকী। তিনি জানান, বহু মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনায় এই আদেশ স্থগিত 1 মাসের জন্য। কয়েক লাখ লোক এই ব্যাটারি চালিত রিকশার এই পেশার সাথে জড়িত। এখন হঠাৎ করে একটি আদেশ হলে এই লোকগুলো তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, এই একটি কনসার্ন আদালতের ছিল। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। ব্যাটারি চালিত অটোরিকশায় নেই কোনো কাগজপত্র নীতিমালা। এই 1 মাস সময়ের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করা যায় কিনা সে নিয়েও রয়েছে চিন্তাভাবনা। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিকশার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন, এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিকশা চলে, আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। তবে সব দিক বিবেচনা করে চূড়ান্ত রায় বা সিদ্ধান্ত নেবে আদালত। এই সময়ের মধ্যেই একটি স্থায়ী সমাধান হবে বলে আশা সংশ্লিষ্টদের। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শ্রম আইন সংস্কারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ সমাধানে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে শ্রম সচিব জানান, আইএলও রোডম্যাপ অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে নতুন করে শ্রম আইন করা হবে। মাহবুব হাসান রিপনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক প্রতিনিধি কেলি এমফ্রে রদ্রিগেজ এবং মার্কিন শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। দেশীয় বাজারে বিদেশি ক্রেতা আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জানান, শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা হবে। এক্ষেত্রে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে। বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে সচিবালয় শ্রম ও কর্মসংস্থান সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দলটি। ব্রিফিংয়ে শ্রম সচিব জানান, আগামী 3 মাসের মধ্যে আইএলও রোডম্যাপ অনুযায়ী একটি নতুন শ্রম আইন করা হবে। আমরা কিছু কমিট করে আসছি, তার মধ্যে সবচেয়ে বড় যে কমিটমেন্ট সেটি হলো যে নেক্সট জিবি মিটিং হবে মার্চে 2025-এর যে মার্চে, তার আগে আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব, যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে, এবং সেখানে এই 11 পয়েন্ট থেকে শুরু করে আইএলও রোড ম্যাপ এগুলো সব কিছুই সেখানে রিফ্লেকশন থাকবে। সচিব বলেন, নতুন শ্রম আইন বাস্তবায়ন হলে পোশাক শিল্পের রপ্তানি বাড়বে। এছাড়া বৈঠকে বাংলাদেশের পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে প্রতিনিধি দলটি। আজকের যে ডেলিগেশন, ইউএস ডেলিগেশন, তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বিনিয়োগ না হলে অর্থনৈতিক মন্দার শঙ্কা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে একনেক পরবর্তী ব্রিফিংয়ে একথা জানান তিনি। একনেক সভায় 5,915 কোটি টাকা ব্যয়ের 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,095 কোটি 94 লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন 4,787 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 32 কোটি 55 লাখ টাকা। ভালো প্রকল্প হয়, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত হয়, এগুলোর দিকে দৃষ্টি ছিল। এখন এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। একদিকে বেসরকারি খাতেও নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হবে।
নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে ইসি ভবনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নতুন কমিশনের মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। ভোটের আগে নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষ করা দরকার বলেও মত দেন তিনি। এইসব নিয়ে কথা বলার এখন আমার মনে হয় সময় আসে নাই। আমরা খুব ইনিশিয়াল স্টেজ, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মত পার্থক্য নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দ্রব্যমূল্য ঠিক করতে না পারলে কোনো উদ্যোগই কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এর বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনতার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সহ রাজনৈতিক নেতারা। বক্তারা বলেন, জুলাই বিপ্লবীদের অবদানেই গণমাধ্যমের স্বাধীনতা এসেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে আওয়ামী সরকারের নানা অপচেষ্টা তুলে ধরেন তারা। হাসিনাকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচার থেকে ফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই দালাল সাংবাদিকরা রেখেছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা, সেটি হলো এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। দেশের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের হামলায় প্রাণহানির পাশাপাশি অঙ্গ হারিয়েছে হাজারো ছাত্র জনতা। দেশের স্বার্থে জীবন বাজি রাখা এই অকুতোভয় বীর সন্তানদের জন্য সরকার ঘোষিত সুযোগ সুবিধায় সন্তুষ্ট তারা। তবে দ্রুত এ ঘোষণার বাস্তবায়নও চান ভুক্তভোগীরা। ওবায়দুল হক মারুফের বিশেষ রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছাত্রদের উপর নির্বিচার গুলিবর্ষণের পর শুরু হয় স্বৈরাচার পতনের এক দফা কর্মসূচি। আর ছাত্রদের আহ্বানে সে আন্দোলনে রাজপথে সরকারি বাহিনীর গুলিতে জীবন হারানোর পাশাপাশি অঙ্গ হারায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর পঙ্গু হাসপাতালে কেমন আছে জুলাই গণঅভ্যুত্থানের আহত সেনারা? থাইল্যান্ড থেকে ডাক্তার আসছিল, থাইল্যান্ডের ডাক্তার আমাকে ওটি করাইছিল, এখন মোটামুটি ভালো। আমাদের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সবাই আমাদের দিছে, কেউ আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। বর্তমানে আমরা অনেকটাই উন্নত মানের চিকিৎসা করে আমরা অনেকে বাড়ি ফেরার চেষ্টা করতেছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জুলাই বিপ্লবে আহতরা প্রত্যাশা করেন বৈষম্য মুক্ত একটি দেশ, যেখানে প্রতিটি সেবা খাত হবে দুর্নীতিমুক্ত। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এদের পরিবারের যাতে সাপোর্ট দেয় সরকারিভাবে, আমরা এটা আশা প্রত্যাশা করতেছি। গণহত্যাকারীদের কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে তারা এমন কখনো না করে। আমার সাথে যা হয়েছে বা আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। আমাদের জন্য ডাক্তার নিয়ে আসছে ইউকে থেকে, ইংল্যান্ড থেকে ডাক্তার আসছিল, তো উনি আমার অপারেশন করছে, পুরো পায়ে কাটা ছেঁড়া করে লাগাইছে। চিকিৎসা সেবায় সন্তুষ্টি জানিয়ে সরকারের ঘোষিত সুবিধাদি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তারা। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের দৃষ্টি এবং অঙ্গ দিয়ে
স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদের দাবি তাদের সুচিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি তাদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশে আর যাতে কোনো ধরনের অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, রাহাজানি না থাকে সে ব্যাপারে নতুন সরকারদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ওবায়দুল হক মারুফ। সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের গণতান্ত্রিক ও ক্ষমতায়নের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পর্যায়ে সমতায় তারুণ্য প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি। আর বক্তারা বলেন, নারী ও তরুণদের সমতায়ন ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। মনিরুল ইসলামের রিপোর্ট। তরুণদের দক্ষতা উন্নয়নে প্রথমবারের মতো সমতাই তারুণ্য প্রকল্প হাতে নিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন। এতে অংশ নেবেন ৩৬০ গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ১৩,৫০০ তরুণ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তরুণ সংগঠকরা। সমাজে সমতা বাস্তবায়নের নানান সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা। চাইলেই আমি 16 ডেজ অ্যাক্টিভিজমে একটা কনসার্ট আয়োজন করতে চাই মেয়েদের জন্য, কিন্তু আমি সেটা পারি না। একজন প্রতিবন্ধী মানুষ সে যেন আসলে পিছিয়ে না, আমাদেরকে সবাই বলে থাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমি মনে করি আসলে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। বক্তারা বলেন, সমতা নিশ্চিতে প্রথমেই দরকার সমাজের প্রচলিত ধারা ভেঙে দেয়া। সমাজে যে প্রচলিত ধারা আছে সেই ধারাগুলোকে ভেঙে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাটা একটা চ্যালেঞ্জ। আর পিআইবির মহাপরিচালক বলেন, রাজনৈতিক কর্তৃত্ববাদের কারণে পদে পদে সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়েছে। পত্রিকার যে গভর্নিং বডিগুলো, অথরিটিগুলো, যিনি পত্রিকার ফাইন্যান্স করেন, তাদের কারণে তারা তাদের মতো করে লিখতে, বলতে বা দেখাতে পারছে না। ওই মালিকানার জায়গাটা যদি পরিবর্তন না হয়, যেটা আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে মিডিয়া রিফর্মের মধ্য দিয়ে, যে আমরা ওই জায়গাটায় কিভাবে আমরা সাংবাদিকদের, সংবাদপত্রের ভেতরে সাংবাদিকদের ক্ষমতায়ন কিভাবে করা যায়, সেইখানে কিভাবে গণতন্ত্রায়ন করা যায়। সমমর্যাদা প্রতিষ্ঠায় পরিচয় ভুলে সমাজ থেকে বৈষম্য দূর করার আহ্বানও জানান মহাপরিচালক। ভিন্ন পরিচয়ের মানুষগুলোকে একসঙ্গে হাতে হাত ধরে মুক্তির লড়াইটা চালিয়ে যেতে পারি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে আমার দেশের বাইরের খবর। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। সোমবার দলের সমর্থকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৪,০০০ পিটিআই সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানে। রোববার বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা। তবে পদে পদে সরকারি বাধার মুখে পড়তে হয় তাদের। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে নেতাকর্মীদের গাড়িবহরে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস ছোড়ে পুলিশ। এই সময় অন্তত ৪,০০০ সমর্থককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ইমরানের সমর্থকরা বলেন, নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ সরকার। ইমরান সহ পিটিআই নেতাদের অবিলম্বে মুক্তি দাবিও জানান তারা। এদিকে আন্দোলনকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ, বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্টারনেট সেবা। গেল ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে পিটিআই প্রধান ইমরান খান। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তবে পিটিআই বলছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘন্টায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাটিতে ১ বছরের বেশি সময় ধরে চলা হামলায় নিহত হয়েছে ১,০০০-এর বেশি চিকিৎসক ও নার্স। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিশ্ব মতামতকে তোয়াক্কা না করে ফিলিস্তিনে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এ হামলায় গাজা ভূখণ্ড যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চলমান হামলায় গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৫ ফিলিস্তিনির, আহত হয়েছে আরও ৯৪ জন।
গত অক্টোবর থেকে এ পর্যন্ত চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,২২১ জনে এবং আহত হয়েছে ১,০৪,০০০-এরও বেশি মানুষ। এদিকে চলমানে বর্বরতায় গত এক বছরে নিহত হয়েছে ১,০০০-এর বেশি চিকিৎসক ও নার্স। ফিলিস্তিনি সংবাদ সংস্থা জানিয়েছে হতাহতের পাশাপাশি ৩১০ জনের বেশি চিকিৎসা কর্মীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। প্রথমবারের মতো তারা দক্ষিণ ইসরায়েলের আজদোদ নৌঘাঁটিতে এ হামলা চালায়। শুধু তাই নয়, লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে ইসরায়েলি সেনাদের পিছু হটতেও বাধ্য করেছে এ সশস্ত্র গোষ্ঠী। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। 3 কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি, ৮,০০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা। এমন ঘটনায় ভবিষ্যতে কঠোর হবে সরকার। বিদেশি ক্রেতা আকৃষ্টের শ্রম খাতে সংস্কার চলছে। মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের প্রধান উপদেষ্টা আইএলওর শর্ত মেনে 3 মাসেই নতুন আইন। নতুন বিনিয়োগ না হলে অর্থনৈতিক মন্দার শঙ্কা, পরিকল্পনা উপদেষ্টার ৫,৯০০ কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন একনেকে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ সাংবাদিক নেতাদের। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান তারেকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।